আসসালামু আলাইকুম। তাহলে আমরা আজকে নতুন অধ্যায় ৬ অধ্যায় ফার্স্ট পার্ট আমাদের অ্যাডমিশনের অধ্যায়গুলো আমরা যদি এই বছরের মধ্যে শেষ করতে পারি তাহলে খুবই ভালো। তাহলে তোমাদের একটু চাপ কমলো, মানে পরবর্তীতে যখন অ্যাডমিশনের সময় তখন চাপটা একটু কমে থাকলো আর কি। হ্যাঁ, তাই কি না? আর যখন অ্যাডমিশন হবে তখন তো তোমরা অ্যাডমিশনের জন্য আলাদা সিট পাবা, আমার নিজস্ব গাইড পাবা, তখন তো সেটা ভিন্নভাবে পড়াশোনা হবে। কিন্তু যদি আগেই করে থাকো যে অধ্যায়গুলো তোমাদের সিলেবাসে নাই কিন্তু অ্যাডমিশনে আছে, তাহলে একটু হলো প্রেশার থাকলো, তাই না? এগুলো একটু বুঝে রাখছো তুমি, কারণ না বুঝে মুখস্থ করা এটা আসলে মনে থাকে না, আর একটু বুঝে বুঝে মুখস্থ করলে সেটা তোমার মনে থাকবে, তাই কি না? তাহলে আজকে আমাদের অধ্যায়ের নাম হলো ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা। ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা। তো দেখো এখানে অবশ্য আমি যেমন তোমাদের বাংলা অর্থ বলে দিই, এই টপিকসে অবশ্য বাংলা অর্থ দেয়াই আছে। ব্রায়োফাইটা গ্রিক শব্দ ব্রায়ন মানে মশ, গ্রিক শব্দ ব্রায়ন মানে মশ, আর ফাইটন মানে উদ্ভিদ, এটা তোমরা আগে থেকেই জানো। তাহলে ব্রায়োফাইটা, ব্রায়ন মানে মশ, আসলে মশের আবার আরেকটা বাংলা আছে, বলো তো মশের বাংলা কি? মশের বাংলা কি? মশের বাংলা, হ্যাঁ বলো। পানি না, কি মশের বাংলা কি? কে বলতে পারবে মশের বাংলা? হ্যাঁ না, তাও আর কি এনে একটা বুদ্ধি করে বলেছে। হ্যাঁ, মশের বাংলা জলাধার। মশের বাংলা হলো জলাধার, জলাধার উদ্ভিদ, মানে এরা জল ছাড়া আসলে হয় না, জল লাগে এদের। হ্যাঁ, এই জন্য এর নাম হলো জলাধার। আচ্ছা, তাহলে ব্রায়োফাইটা প্রথমে আমরা শুরু করি। এই ব্রায়োফাইটার প্রজাতির সংখ্যা কত দেখো এমসিকিউর জন্য। ব্রায়োফাইটার প্রজাতির সংখ্যা 15,600, যার অধিকাংশ স্থলজ, কিছু জলজ আছে। তারপরে এই যে উদ্ভিদকে উভচর বলা হয়, এই জন্য ব্রায়োফাইটাকে উভচর বলা হয়, কারণ কিছু সংখ্যক স্থলজ আছে, অল্প সংখ্যক, বেশিরভাগই জলজ, কিছু সংখ্যক স্থলজ, এই জন্য এর নাম হলো উভচর। বিজ্ঞানী ব্রাউন, মনে রাখবা খুবই সোজা, ব্রায়ন আর ব্রাউন খুব কাছাকাছি। ব্রায়োফাইটা ব্রাউন নামটা মনে রাখবা যে 1864 সালে ব্রায়োফাইটা নামটি ব্যবহার করেন। ব্রায়োফাইটা বর্গের উদ্ভিদকে ব্রায়োফাইটস বলে। এরপরে আর নাই, গোত্র থেকে আসে না, সরাসরি। ব্রায়োফাইটার বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ, এটা ভিভিআই দিতে হবে। বৈশিষ্ট্য থেকে বেশি কোশ্চেন হয় মেডিকেল অ্যাডমিশনে, বৈশিষ্ট্য থেকে বেশি কোশ্চেন এসেছে অতীতে। যেমন দেখো মেডিকেল অ্যাডমিশনে আসছে হলো 4 নম্বর পয়েন্টে আসছে, মেডিকেল অ্যাডমিশনে 5 সালে আসছে 4 নম্বর পয়েন্টটা, ব্রায়োফাইটার 4 নম্বর পয়েন্ট, এটা হলো মেডিকেল অ্যাডমিশন 5 সালে আসছে। তারপরে হলো এরপরে দেখো 7 নম্বর পয়েন্ট, এটা আসছে 19 সালে, এটা আসছে 19 সালে। তার মানে কি বৈশিষ্ট্য থেকে কোশ্চেন কিন্তু ভালোই এসেছে। তারপরে হলো 5 নম্বর পয়েন্ট, এটাও আসছে, এটা অবশ্য আগে আসছে অনেক, তোমাদের জন্মের আগে আসছে, তোমাদের জন্মের আগে 5 সালটা তো জন্মের আগে না? হ্যাঁ হ্যাঁ, তাই তো, 5 সালে জন্মের আগে, তখন মানে আসবো আসবো ভাব এরকম ছিল না, মানে ধরো তখন তোমাদের 5 সালে, তোমাদের 7-8 সালে বোধহয় জন্ম। ও তাহলে 2 বছর। আচ্ছা, তাহলে এই তিনটা আসছে। আরেকটা দেখো 14 নম্বরটা আসছে, 14 নম্বরটা আসছে মেডিকেল অ্যাডমিশন, এটা হলো 18 সালে, এটা তোমাদের জন্মের অনেক পরে, তাই কিনা? তাহলে দেখা যাচ্ছে ওই বৈশিষ্ট্য কিন্তু 4টা পয়েন্ট কিন্তু মেডিকেল অ্যাডমিশনে শুধু আসছে, বিশ্ববিদ্যালয় অ্যাডমিশনে কিন্তু অনেকগুলো আসছে, আমি ওগুলা দাগাইনি, খালি মেডিকেল গুলা একটু দাগাইছি। হ্যাঁ, তাই না? আচ্ছা, তাহলে তোমার জন্য আমি বিশ্ববিদ্যালয়গুলো দাগাবো, এরপর থেকে বিশ্ববিদ্যালয়গুলো লিখে রাখবো। আচ্ছা, না ওই তোমরা মেডিকেল অ্যাডমিশনই করবা, কারণ হলো আমি শুধু মেডিকেল অ্যাডমিশনে যারা চান্স পায় তাদেরকে কিন্তু আমি হচ্ছে রেস্টুরেন্টে নিয়ে যাই, যে যা খেতে চায় সব কিছু খাওয়াই, যে যত খাবে, এবং পুরো বিল হলো আমার। কত বড় 8 জনকে খাওয়াইছি, মানে যে 8 জন সরকারি মেডিকেল চান্স পাইছে, হ্যাঁ, তো সে 8 জনকে খাওয়াইছি, এবং হচ্ছে যে এই মানে সব রকমের আইটেম,
যত কিছু খাতে যাবে সব ফ্রি, বুঝতে পারছো? তো আমি হচ্ছে ওই মেডিকেল অ্যাডমিশনের যে কোর্স ফি তার 1,000 টাকা আমি আগে আলাদা করে রেখে দিই, যে এটা হলো খাওয়ানোর পারপোজ ব্যবহার করবো, ওই জন্য আমার ওই সময় টাকার কোনো সমস্যা হয় না, আগেই রাখা থাকে, বুঝতে পারছো? তো এই আর কি। তো এই জন্য মেডিকেলে টার্গেট নেবে সবাই। হ্যাঁ হ্যাঁ, না অন্যান্য আইটেমের জন্য। আচ্ছা তাহলে দেখো সামনে বসো। তাহলে প্রাইভেটের বৈশিষ্ট্যের মধ্যে দেখো 1 নম্বর পয়েন্ট, মানে যেগুলো আর কি আসছে কিন্তু আমি দাগাইনি, কিন্তু গুরুত্বপূর্ণ গুলো একটু দাগাও। 1, 2, 5, 7, 8, 9, 12, 13, 14 এগুলো হলো কম বেশি বিশ্ববিদ্যালয়গুলোতেও আসছে। 1, 2, 4, 5, 1, 2, 4, 5, তারপরে হলো 7, 8, 9, 12, 13, 14। আচ্ছা 1 নম্বরে দেখো এরা বহুকোষী উদ্ভিদ, এটা তো বোঝাই যাচ্ছে, দেখলেও বোঝা যাচ্ছে এরা বহুকোষী উদ্ভিদ। আর এরা অপুষ্পক, মানে ফুল টুল হয় না, অবীজী, বীজও হয় না, এদের ফুল ফল বীজ হয় না। এদের দেহ গ্যামিটোফাইট, গ্যামিটোফাইট মানে হ্যাপ্লয়েড, অর্থাৎ এদের দেহে যত কোষ আছে সব কোষে ক্রোমোজোম সংখ্যা সিঙ্গেল সিঙ্গেল ভাবে থাকে। গ্যামিটোফাইট সর্বদাই স্বতন্ত্র ও স্বভোজী হয়, মানে গ্যামিটোফাইট এরা হলো স্বতন্ত্র, কারোর উপর নির্ভরশীল না, এবং নিজের খাবার নিজে তৈরি করতে পারে, এটা হলো স্বভোজী। না আসলেও আমরা বুঝে রাখি দেহ থ্যালয়েড, থ্যালয়েড মানে তো জানো যাদের কোনটা মূল কোনটা পাতা এটা বোঝা যায় না, তবে মশ জাতীয় উদ্ভিদকে নরম কাণ্ড পাতার মতো অংশে চিহ্নিত করা যায়। মশ জাতীয় কিছু উদ্ভিদ আছে, সব না, যাদেরকে নরম পাতা ও কাণ্ডের মতো চিহ্নিত করা যায়, দেখে মনে হয় যে পাতা কাণ্ড আছে এরকম আর কি। 4 নম্বর পয়েন্ট, হ্যাঁ হ্যাঁ, থ্যালয়েড মানে সমাঙ্গতি, সমাঙ্গ মানে যাদের কোনোটা বুঝতে পারা যায় না তারাই সমাঙ্গতি। 4 নম্বর পয়েন্ট, যেটা মেডিকেল অ্যাডমিশনে পাস চলে আসছে, এদের মূল নেই, তবে মূলের পরিবর্তে এককোষী রাইজয়েড আছে। যখন হচ্ছে যে মূলের পরিবর্তে একটা কোষ লম্বা হয়ে শোষণের কাজ করে, মানে শোষিত করার কাজ করে, তখন তাকে রাইজয়েড বলা হয়। একটা কোষ লম্বা হয়ে শিকড়ের মতো কাজ করে, কিন্তু মূল তো আমরা জানি বহুকোষী, আর এটা হলো এককোষী মূলই হলো রাইজয়েড, এককোষী মূল হলো রাইজয়েড। কোনো কোনো প্রজাতিতে বহুকোষী মূল বা স্কেল থাকে, কোনো কোনো প্রজাতিতে আবার বহুকোষী থাকে, এই বলছে। হ্যাঁ, তারপরে বলছে এদের দেহে কোনো ভাস্কুলার টিস্যু নেই, দেহ প্যারেনকাইমা টিস্যুতে গঠিত। তারপরে দেখো এদের জননাঙ্গ বহুকোষী হয়, বন্ধ্যাকোষ আবরণ দিয়ে আবৃত, জননাঙ্গ বহুকোষী। স্থির জননাঙ্গকে আর্কিগোনিয়াম বলা হয়। আর্কিন মানে তো প্রাচীন, তাই না? আর্কিন মানে কি? প্রাচীন। আর্কিন মানে হলো প্রাচীন, আর্কিন মানে প্রাচীন, প্রাচীন। আর গোনাস মানে হলো জননাঙ্গ, গোনাস মানে হলো জননাঙ্গ, প্রাচীন জননাঙ্গ। কেন প্রাচীন জননাঙ্গ? পৃথিবীতে আগে তো আসলে আগে তো আর উচ্চ শ্রেণীর উদ্ভিদ আসেনি, তাই না? প্রথমে তো নিম্ন শ্রেণীর গুলো আসছে, প্রথমে শৈবাল ছত্রাক আসছে, তারপরে ব্রায়োফাইটা আসছে। তো ব্রায়োফাইটাতে যে জননাঙ্গ সেটা হলো আদিম যুগের, মানে প্রাচীন ধরনের জননাঙ্গ। এখনকার যেমন হলো জননাঙ্গ সেরকম না, ভিন্ন ধরনের ছিল। হ্যাঁ, এই জন্য এর নাম হলো প্রাচীন জননাঙ্গ। পুং জননাঙ্গকে বলা হয় অ্যানথেরিডিয়াম, পুং জননাঙ্গকে বলা হয় অ্যানথেরিডিয়াম। অ্যানথেরিডিয়ামটা অবশ্য এখনকার যে পরাগরেণু সেটার মতোই, এই জন্য অ্যান্থার মানে হলো পরাগরেণু, অ্যান্থার মানে পরাগরেণু। আর্কিগোনিয়ামের আকৃতি কেমন? গোটাটাই করতে হবে, ফ্লাক্সের মতো। আর্কিগোনিয়ামের আকৃতি কেমন? ফ্লাক্সের মতো, এই কিছুটা এরকম হয়, আর্কিগোনিয়াম আকৃতি এরকম হয়, এভাবে করে এরকম। এগুলো কিন্তু সব কোষ দিয়ে গঠিত, এগুলো সব কোষ দিয়ে গঠিত এরকম। তো দেখো এমনি নরমালি বর্তমানে যে উদ্ভিদগুলো আছে তাদের আর্কিগোনিয়াম কিন্তু বিশাল বড়, মানে তাদের আর্কিগোনিয়াম তো না স্থির জননাঙ্গ এরকম বিশাল বড়, তাই না? স্থির কিশোর বলে যেটা আমরা, এরকম থাকে, তাই না? এরকম থাকে না, এরকম এরকম বিশাল বড়, তাই না? এটা হলো এখনকার বর্তমানের যে স্ত্রী কিশোর, তাই না? বা আমরা এটাকে গর্ভাশয়, এটা দণ্ড, গর্ভমুণ্ড, তাই না? এদের কিন্তু এরকম গর্ভদণ্ড, গর্ভমুণ্ড এইসব কিছুই নাই, মানে কি একটু প্রাচীন ধরনের, একটু প্রাচীন ধরনের। এই হ্যাঁ, অ্যান্থার মানে পরাগরেণু।
এবং অ্যানথেরিডিয়াম আকৃতি গোলাকার হয়। অ্যানথেরিডিয়াম আকৃতি এখনকার পরাগরেণুর আকৃতিও গোলাকার, এটাও গোলাকার। নাশপতির মতো হতে পারে, বেলুনাকার হতে পারে বা গদাকার হতে পারে। গদাকার মানে হলো যে আকৃতিটা হচ্ছে অস্বাভাবিক, মানে উল্টাপাল্টা, মানে ধরো গোল না হয়ে যেমন তেমন এরকম হয়ে যেতে পারে। হ্যাঁ, যৌনজনন উগামাস প্রকৃতির, অর্থাৎ হলো বড় স্ত্রী গ্যামেটের সাথে ক্ষুদ্র সচল পুংগ্যামেটের মিলন। শুক্রাণু দ্বিফ্ল্যাজেলা বিশিষ্ট। দ্বিফ্ল্যাজেলা মানে বুঝতে পারছি, দুইটা ফ্ল্যাজেলা। অপ্রব একটু করতে বলছে, মানে কিছুদিন পরে আবার দিতে হবে। আচ্ছা, এবার দেখো জীবনচক্রে গ্যামেটোফাইট প্রধান, স্পোরোফাইট গৌণ। গ্যামেটোফাইট মানে তো হ্যাপ্লয়েড, স্পোরোফাইট মানে ডিপ্লয়েড, সেটা গৌণ। পরের লাইনে আমরা বুঝবো সেটা কেমন, এখানে নাই, পরের পৃষ্ঠায় আছে। ব্রায়োফাইটা নামটি এসেছে গ্রিক শব্দ, এটা তো আগেই আমরা জানলাম। তবে এইটা মনে রাখতে হবে, এই বিভাগের উদ্ভিদ সমূহকে তিনটি শ্রেণীতে, বিশ্ববিদ্যালয়ে এটা বেশ কয়েকবার আসছে, এই বিভাগের উদ্ভিদ সমূহকে তিনটি শ্রেণীতে বিন্যস্ত করা হয়, যথা হেবাটিকি, এটা কিন্তু আসছে বেশ কয়েকবার বিশ্ববিদ্যালয়ে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই তারপরে মনে রাখতে হবে যে ব্রায়োফাইটার উন্নত বৈশিষ্ট্য। অ্যান্থোসেরাস উদ্ভিদের ক্যাপসুলে অবস্থিত কলোমেলা স্টোমাটাযুক্ত অ্যাপিডার্মিস, এটা আমি বলছি ব্যাখ্যাটা। অ্যাপিডার্মিস, ক্যাপসুলের গোড়ায় ভাজক টিস্যুর অবস্থান, এগুলো হলো উন্নত বৈশিষ্ট্য। ক্যাপসুল, এদের ক্যাপসুলটা কেমন হয়, এদের ক্যাপসুলটা কেমন হয় একটু দেখো। আচ্ছা, দেখাই, এখানে নাই। এদের ক্যাপসুলটা এরকম হয়। এই ক্যাপসুলটা আসলে কোথায় হয় সেটাও আমরা দেখি। এটা যদি ফোকাস করি তাহলে এরকম দেখা যায়, এদের এরকম ক্যাপসুল হয়। বাইরের দিকে এপিডার্মিস, আর ভিতরের দিকে এরকম। এইগুলো কিন্তু স্কোর। হ্যাঁ, স্কোর মানে কি, এগুলো হলো স্কোর। স্কোর হলো অণুবীজ, স্কোরের বাংলা অর্থ অণুবীজ। তো এরকম অণুবীজগুলো হয় এই ক্যাপসুলের প্রাচীর ফেটে গেলে, এগুলো কিন্তু মাটিতে পড়লে নতুন আরেকটা ব্রায়োফাইটা হবে। এখন এখানে কি কি বিষয়গুলো আছে দেখো। একই জিনিস, হ্যাঁ, অণুবীজ আর রেণু একই, যেটাকে অণুবীজ। আচ্ছা, এখন ক্যাপসুলে অবস্থিত কলোমেলা স্টোমাটাযুক্ত এপিডার্মিস মানে কি? কলোমেলা হলো এই জায়গার কোষগুলো কিছুটা ছোট ছোট হয়, এখানকার কোষগুলো ছোট ছোট হয়, এটাকে কলোমেলা বলে। আর এপিডার্মিসের মধ্যে মধ্যে কিন্তু পত্ররন্ধ্র আছে। এপিডার্মিসের মধ্যে মধ্যে জায়গায় জায়গায় পত্ররন্ধ্র আছে। এপিডার্মিসগুলো পত্ররন্ধ্রযুক্ত, এটাকে বলছি স্টোমাটাযুক্ত। এদের সাথে পত্ররন্ধ্র থাকে, মানে সালোক সংশ্লেষণও ঘটাতে পারে। তবে এইখানে একটা বিষয় একটু বোঝা যাচ্ছে, ক্যাপসুলটা কিভাবে হলো সেটা যেন কোথায় আছে। ও, 12 নম্বর পয়েন্টে আছে, এটা বলতে আমি ভুলে গেছি। 12 নম্বর পয়েন্টে দেখো, এখানে আমরা ক্যাপসুলের ব্যাপারটা জানবো। বলছে স্পোরোফাইট গ্যামেটোফাইটের উপর পূর্ণ বা আংশিক নির্ভরশীল এবং সর্বদাই গ্যামেটোফাইটের সাথে সংযুক্ত থাকে। উৎপন্ন স্পোরে একই আকার, আকৃতি বিশিষ্ট এবং হোমোস্পোরাস। এইটা একটু বুঝতে হবে যে স্পোরোফাইট গ্যামেটোফাইটের উপর পূর্ণ বা আংশিক নির্ভরশীল কেন। যদি আমরা ছবিতে দেখি তাহলে বুঝবা। ছবিটা 12 নম্বর গোটাটাই বোঝার আছে, এমনিতে কিন্তু বুঝতে পারবে না। বুঝতে পারলে কি 12 নম্বর পরে কে কি বুঝতে পারছো? 12 নম্বর পয়েন্টটা পরে বলো তো। 12 নম্বর পয়েন্ট পরে কি বোঝা যাচ্ছে কিছু? দেখো, কিছু কিন্তু বোঝা যাচ্ছে না, তাই না? এখন দেখো, আমরা ছবির সাহায্যে বুঝবো। ছবি আঁকো আমার সাথে। স্পোরোফাইট গ্যামেটোফাইটের উপর পুনর্নির্ভরশীল। ব্রায়োফাইট একটা উদ্ভিদ, এটা মনে করো ব্রায়োফাইটের উদ্ভিদ। এটা হলো ব্রায়োফাইটা উদ্ভিদ, এটা একটা ব্রায়োফাইটা উদ্ভিদ, এটা একটা ব্রায়োফাইটা উদ্ভিদ, এটা আরেকটা ব্রায়োফাইটা উদ্ভিদ, এটা আরেকটা ব্রায়োফাইটা উদ্ভিদ। এই ব্রায়োফাইটা উদ্ভিদের কিন্তু আলাদা নাম আছে, এই ব্রায়োফাইটা উদ্ভিদের আলাদা নাম আছে। এই নাম হলো সেমিবারবুলা। সেমিবারবুলা, সেমিবারবুলা, সেমিবারবুলা।
সেমিপারবোলার ক্ষেত্রে একটা অদ্ভুত ঘটনা ঘটে, দুজনে কিন্তু হ্যাপ্লয়েড উদ্ভিদ, অর্থাৎ এরা কিন্তু হ্যাপ্লয়েড উদ্ভিদ। হ্যাপ্লয়েড উদ্ভিদকে বলা হয় গ্যামিটোফাইট, তাই না? এরা হলো গ্যামিটোফাইট। গ্যামিটোফাইট এটাকে বলা হয় গ্যামিটোফাইট। গ্যামিটোফাইট মানে হলো এন, হ্যাপ্লয়েড। এটাও তো গ্যামিটোফাইট, দুটোই এরা গ্যামিটোফাইট নেই। গ্যামিটোফাইট, গ্যামিটোফাইট মানে যাদের সকল কোষ এন, কোষের যে নিউক্লিয়াস আছে সেখানে যে ক্রোমোসোম আছে সেই ক্রোমোসোমগুলো সব কি এন, হ্যাপ্লয়েড, সবগুলো হ্যাপ্লয়েড। এখন দেখো এদের কি হয়, এদের এখানে মনে হয় অ্যান্থেরিডিয়াম হয়, মানে কি যে পরাফ্রেনোর মতো কিছু স্পোর হয় বা অণুবীজ হয়, সেটা এখান থেকে এরা কিন্তু পানিতে সাঁতার কাটতে পারে, মানে এদের যে স্পোর হয় তারা কিন্তু সাঁতার কাটতে পারে। তো সাঁতার কেটে কেটে এখানে এসে পড়ে, এখানে কিন্তু আর্কিগোনিয়াম হয়ে আছে, এখন যখনই এখানে পড়বে এটা তখন জাইগোট হয়ে গেল। জাইগোট হওয়ার পর এখানে একটা গাছ হবে, এই জাইগোটটা বিভাজিত হয়ে হয়ে একটা গাছ হয়ে যাবে, গ্যামেটোফাইটের উপর গাছ। এই গাছটা এরকম হবে, তোমার এরকম একটা গাছ। এটাই হলো সেই এই জিনিসটা, এই যে গাছটা যে হয়েছে, এই গাছটা কিন্তু গ্যামেটোফাইটের উপরে হলো, এবং এই গ্যামেটোফাইটের উপরে যে হয়েছে এইটুকু গোটাটাই কিন্তু স্পোরোফাইট। গোটাটাই হলো স্পোরোফাইট। স্পোরোফাইট মানে 2n, স্পোরোফাইট মানে 2n। এটা পর্যন্ত আঁকাও, তাহলে এবার 12 নম্বর পয়েন্টটা বুঝতে পারবো। হ্যাঁ, রেনু দাও। কারো গরম লাগে, কারো শীত লাগে, তাই না? এটুকু আঁকা হয়েছে সবার? এখানে অ্যান্থেরিডিয়ামের মধ্যে অ্যান্থার বা স্পোর এখানে স্পোর যাচ্ছে, স্পোরগুলো গেল, স্পোরগুলো হ্যাপ্লয়েড, সেই হ্যাপ্লয়েড স্পোর এখানে মিলিত হওয়ার পর এরকম একটা গাছ তৈরি হবে এর উপরে। শেষে লেখা? আচ্ছা, এবার তাহলে দেখো, তাহলে এটাও হলো গ্যামেটোফাইট বা হ্যাপ্লয়েড উদ্ভিদ, এটাও গ্যামেটোফাইট বা হ্যাপ্লয়েড উদ্ভিদ, তাই না? তো দুটোই হ্যাপ্লয়েড উদ্ভিদ। তো একটা হলো পুরুষ, একটা স্ত্রী। আমরা যেটা থেকে অ্যান্থার গেল বা যেটা থেকে স্পোর গেল সেটাকে আমরা বলবো যে পুরুষ চিহ্ন হিসেবে এরকম চিহ্ন ব্যবহার করবো, আর যেটা হলো নীল সেটা হলো স্ত্রী। তো এই পুরুষ সেমিপারবোলা থেকে স্পোর গেল, যে এখানে আর্কিগোনিয়াম আগে থেকে তৈরি হয়েছিল সেখানে পতিত হলো স্পোর, পতিত হওয়ার পর জাইগোট হলো এবং মাইটোসিস বিভাজনের মাধ্যমে একটা জীবদেহ তৈরি করলো। এই জীবদেহ তো অবশ্যই যেহেতু জাইগোট হওয়ার পর আর মেয়োসিস হয়নি, তাহলে মাইটোসিসের মাধ্যমে একটা জীবদেহ তৈরি করছে। তো এখন এই যে জীবদেহটা, এটা স্পোরোফাইট, এই স্পোরোফাইট গ্যামেটোফাইটের উপরে পূর্ণ বা আংশিক নির্ভরশীল। কেন? কারণ দেখো, আংশিক এই অর্থে যে এখানেও কিন্তু সালোক সংশ্লেষণ ঘটে, বুঝছো? এখানেও কিন্তু পত্ররন্ধ্র আছে, জায়গায় জায়গায় পত্ররন্ধ্র আছে, এখানে কিন্তু সালোক সংশ্লেষণ ঘটে, ঠিক আছে? তাহলে যেহেতু সালোক সংশ্লেষণ ঘটে, তাই এটাকে বলবো আংশিক নির্ভরশীল, কারণ নিজের খাওয়া নিজেই তৈরি করে, তাই এটাকে বলবো স্পোরোফাইট হলো গ্যামেটোফাইটের উপরে পূর্ণ নির্ভরশীল না আংশিক। আবার পূর্ণ কোন অর্থে, যদি এটা না হতো তাহলে এটা হতোই না, এটা না থাকলে এর বস্তুতই না, এই অর্থে এটাকে বলা হয় পূর্ণ, এর অর্থে এটাকে কি বলা হয়? পূর্ণ। এবার দেখো 12 নম্বরটা নিজেরা একটু পড়ো, বুঝে ফেলবা। 12 নম্বরটা এই ছবির আলোকে পড়ো, বুঝে ফেলবা।
হ্যাঁ না এখন হচ্ছে কেন, যে কারণ হচ্ছে যে আংশিক এই অর্থ বলছে যে ও তো হওয়ার পরে কিন্তু নিজের খাবার নিজেই খাচ্ছে, এটা ধরলে আংশিক হয়, নিজের খাবার নিজেই খাচ্ছে। যেমন অনেক স্টুডেন্ট আছে যে ধরো যখন বিশ্ববিদ্যালয় স্তরে পড়ে, ধরো বুয়েটে বা মেডিকেলে পড়ে, তো তারা দেখা যাচ্ছে যে বাসা থেকে কিন্তু কোনো টাকা পয়সা নেয় না, কারণ কি নিজের খাবার নিজেই খায়, অর্থাৎ টাকা ইনকাম করা শুরু করে দেয়, তাই কি না? যে তোমার কেউ যদি মনে করো যে বুয়েট বা মেডিকেলে পড়ে, বাসায় যে একটা পড়ালে অনেক টাকা পায়, ঢাকাতে হলে 20,000 25,000 টাকা পায় একটা প্রাইভেট পড়ালে। আমার কিছু স্টুডেন্ট পড়ায়, বুঝছো, তাই বলছে আর কি, হ্যাঁ তারা বলছে আমার কিছু স্টুডেন্ট আছে ঢাকাতে, তো এরকম পায়, হ্যাঁ বুয়েটেও আছে একজন, ওই ওরকম 20,000 টাকা পায়। তো একটা বাসায় যে পড়ালে 20,000 টাকা, তো মাসে 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 সর্বনিম্ন হলো 15,000 টাকা পায়, সর্বনিম্ন হলো 15,000 টাকা পায়। তাহলে এখন তো সে বলতেই পারে যে কেউ যদি তাকে জিজ্ঞাসা করে তুমি তো তোমার পুরোপুরি তোমার আব্বা আম্মার উপরে নির্ভরশীল নাকি, তখন ও গর্বের সাথে বলতে পারে না, পূর্ণ নির্ভরশীল না। তাই হলো না, এখন তো সে নিজের খাবার নিজে তৈরি করছে, আগে জন্মাইছে সেটা ভিন্ন কথা, ঠিক না? আংশিক বলবে কিনা ব্যাপারটা এরও তাই, এরও ব্যাপারটা তাই, হ্যাঁ এই আর নিজের খাবার নিজে তৈরি করছে, এই কারণে এরকম না হয়েছে। বলো এখন 12 নম্বরটা বুঝতে পারছো না? ছবিটা আঁকার পরে কিন্তু বোঝা গেল খুব সহজেই, তাই কি না? আচ্ছা, জীবনচক্রে গ্যামেটোফাইট প্রধান, স্পোরোফাইট গৌণ, কেন দেখো গ্যামেটোফাইট কিন্তু প্রধান, এটা প্রধান না, তাই না? এটাই তো প্রধান, এটা গৌণ, এটা গৌণ মানে সেকেন্ডারি, পরে হয়েছে, এটাই তো প্রধান, তাই বলছি এটা প্রধান। আচ্ছা এই এগুলা কি হিন্দুবাসী বলতে একটা হ্যাঁ অবশ্যই অবশ্যই হিন্দুবাসী, সহবাসী না, হিন্দুবাসী। আচ্ছা তাহলে এখন দেখো এরপরে বলছে স্পোর অঙ্কুরিত হয়ে সরাসরি থ্যালাস গঠন বা প্রোটোনেমা উৎপন্ন করে। তো প্রোটোনেমা জিনিসটা কি, মানে এখান থেকে যখন জাইগোট, এটা তো জাইগোট, এই জাইগোটটা কিন্তু পরে আবার মিয়োসিস ঘটায়, ক্যাপসুলের মধ্যে যে জাইগোট হয় না, ওরা আবার মিয়োসিস হয়, কারণ নতুন গাছ যেটা সেটা হ্যাপ্লয়েড গাছ হবে, তাই না? তাই এরা কি করে, এরা কিন্তু আবার মিয়োসিস বিভাজন ঘটায়, দিয়ে হ্যাপ্লয়েড স্পোর তৈরি করে। হ্যাপ্লয়েড স্পোর তৈরি করার পর ক্যাপসুলের প্রাচীর যখন কেটে যায় তখন মাটিতে পড়ে বা স্যাঁতসেঁতে পানির মধ্যে পড়ে, তো সেখানে যখন পড়ে তখন ওই হ্যাপ্লয়েড স্পোর কিন্তু মাইটোসিস বিভাজন ঘটিয়ে একটা সূত্রাকার দেহ তৈরি করে, এরকম সূত্রাকার দেহ তৈরি করে, এরকম সূত্রাকার দেহ তৈরি করে, এই জন্য এর নাম প্রোটোনেমা। প্রোটো মানে আদি, নেমা মানে সুতা, আদি সূত্রাকার অবস্থা, আদি সূত্রাকার অবস্থা। এই প্রোটোনেমাতেই কিন্তু আবার জায়গায় জায়গায় নতুন নতুন গাছ তৈরি হতে শুরু করে, নতুন নতুন গাছ তৈরি হতে শুরু করে, নতুন নতুন গাছ তৈরি হতে শুরু করে, ঠিক আছে? তাহলে এই জিনিসটার নাম প্রোটোনেমা, মানে আদি সূত্রাকার দেহ, আদি সূত্রাকার দেহ, এটাকে বলে প্রোটোনেমা, বুঝলেন? বা থ্যালাস কেন, এর তো কোনো কোনটা ডাল পাতা কিছু বোঝা যায় না, তাই এটাকে থ্যালাসও বলা যায়। জাইগোটটা তো মাইটোসিস বিভাজনের মাধ্যমে ক্যাপসুল তৈরি না, ওর মধ্যে আবার জাইগোট হবে না, জাইগোট তো হবে না, এখন এইখানে কিন্তু সব ডিপ্লয়েড কোষ, সব কি ডিপ্লয়েড কোষ। এখন এই ডিপ্লয়েড কোষের মধ্যে কিছু কিছু ডিপ্লয়েড কোষ, এই যে এইগুলা যেগুলো বড় বড় হইছে, যেগুলো বড় বড় হইছে, এই বড় বড় কোষগুলা, কিছু বড় কোষগুলা তারা কি করবে, মিয়োসিস বিভাজন ঘটাবে, ঘটায় চারটা হ্যাপ্লয়েড কোষ হবে না, ওই হ্যাপ্লয়েড গুলো স্পোর হিসেবে মাটিতে পড়বে, মানে এখান থেকে খুলে পড়ে যাবে, স্যাঁতসেঁতে জায়গায় পড়ার পর আবার সূত্রাকার দেহ তৈরি করবে, ওটাই হচ্ছে প্রোটোনেমা। আচ্ছা শেষ, এরপরে পৃষ্ঠায় যাও, রিক্সিয়া। হ্যাঁ না ওখানে কিছু না, সরাসরি রিক্সা মানে মনে রাখবে, রিক্সা মনে রাখলে মনে থাকবে, তাই না? রিক্সা মনে রাখলে মনে থাকবে, রিক্সা। তাহলে রিক্সাতে কি আছে, রিক্সিয়া হেপাটিসি শ্রেণীর অন্তর্গত একটি গণ, এটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। 3 নম্বর লাইনে, রিক্সা একটি বড় গণ, প্রায় 200টি প্রজাতি নিয়ে এই গণ গঠিত।
রিক্সা একটি বড় গণ, প্রায় 200টি প্রজাতি নিয়ে এই গণ গঠিত। এর আগে কি বলেছে? তো রিক্সা হেপাটিসি শ্রেণীর অন্তর্গত একটি গণ, এটাই তাইতো? আচ্ছা, তারপরে রিক্সা একটি বড় গণ, প্রায় 200টি প্রজাতি নিয়ে এই গণ গঠিত। এর মধ্যে শুধুমাত্র রিক্সিয়া টুটেন্স ভাসমান জলজ, এটা মনে রাখবো। হেপাটিসি শ্রেণীর ব্রায়োফাইট সদস্যদেরকে লিভার ওয়ার্ড বলা হয়, এটা কিন্তু অনেকবার আসছে। হ্যাঁ, হেপাটিসি শ্রেণীর ব্রায়োফাইটস সদস্যদেরকে লিভার ওয়ার্ড বলা হয়। কেন বলা হয়? দেখতে লিভারের মতো, দেখতে ওই যে যকৃৎ আমাদের আছে না, ওই যকৃতের মতো লাগে দেখতে, সেজন্য এর নাম হলো লিভার ওয়ার্ড। দেখতে যকৃতের মতো, তাই এরকম নাম, ঠিক আছে, লিভার। এটা কিন্তু অনেকবার আসছে। এরপরে এক লাইন বাদ দিয়ে দেখো, বাংলাদেশ থেকে রিক্সাগণের 45টি প্রজাতি শনাক্ত করা হয়েছে। তারপরে নতুন প্রজাতির মধ্যে কারা, এগুলো একটু মনে রাখবো। এরপরে দেখো শ্রেণীবিন্যাস থেকে ক্লাস অর্ডার ফ্যামিলি, শ্রেণীবিন্যাস থেকে ক্লাস অর্ডার ফ্যামিলি, শ্রেণীবিন্যাস থেকে ক্লাস অর্ডার ফ্যামিলি। রিক্সার বৈশিষ্ট্য থেকে 2 নম্বর, 4 নম্বর আর 7 নম্বর। এই 7 নম্বরটা তো মেডিকেল অ্যাডমিশনে 19 সালে আসছে। ও 2 4 7 8, 2 4 7 8, 2 4 7 8। তাহলে 7 নম্বরটা আসছে, 7 নম্বরটা আসছে মেডিকেল অ্যাডমিশন 19 সালে। হ্যাঁ, বলো। বিষম পৃষ্ঠ বলতে বোঝায় যার 2 পৃষ্ঠা 2 রকম। হ্যাঁ, যে যেমন ধরো বেশিরভাগ পাতা এক পৃষ্ঠায় একরকম দেখতে, আরেক পৃষ্ঠায় আরেক রকম হয়। একটা হলো মসৃণ আর একটা ফুসফুসে। তাহলে দুই দিকে যদি 2 রকম হয় তাহলে বিষম পৃষ্ঠ। আমাদের হাত যেমন অ্যাকচুয়ালি বিষম পৃষ্ঠের মতোই, এদিকে যেমন এদিকে কি তেমন তেমন না, তাই না? এরকম, এটাকে বলা হয় বিষম পৃষ্ঠ। তবে আমাদের হাত যদি দুই দিকে সেম, দুই দিকেই মনে করো কি হতো যে এটা যদি এরকমই হতো, তাহলে কিন্তু আমরা কোনো কিছু ধরতে পারতাম না। ঘটকানে নরম জিনিস তো নষ্ট হয়ে যেত না, ঠিক কিনা? কলমই ধরা যেত না, ঠিক না? ক্রিকেট ব্যাট ধরতে গেলে কি অবস্থা হতো, তাই না? এই জন্য দুই দিকে 2 রকম। আচ্ছা, তারপরে দেখো বাহ্যিক গঠন। এখানে না বোঝার মতো কিছু নাই, ওই জন্য আমি এটা আলোচনা করছি না। এখানে মনে হয় না যে না বোঝার কিছু আছে। তবে 4 নম্বর পয়েন্টটা একটু দেখো। থ্যালাসের নিম্নপৃষ্ঠে 2 প্রকার এককোষী মসৃণ ও অমসৃণ রাইজয়েড এবং বহুকোষী স্কেল বা শল্ক বিদ্যমান। এটা ছবিটা পরের পৃষ্ঠায় আছে আর কি। হ্যাঁ, পরের পৃষ্ঠায় যে বড় যে ছবি, এই বড় ছবির মধ্যে এই জিনিসটা পাবা। ওই যে থ্যালাসের, হ্যাঁ বলছে নিম্ন পৃষ্ঠে আছে, দেখো এককোষী মসৃণ। দেখো একটা আছে মসৃণ, মানে কোনো দাগ টাগ নাই, আর একটা দেখো অমসৃণ, মানে কি গায়ে দাগ আছে, তাই না? দেখতে পেয়েছো এই যে দাগ আছে না, এটা বলছে। স্কেল মানে বহুকোষী রাইজয়েড, সেই কথাই বলা হচ্ছে। আচ্ছা, এবার দেখো বাহ্যিক গঠন বৈশিষ্ট্য, রিক্সার বাহ্যিক গঠন বৈশিষ্ট্য। রিক্সায় গ্যামেটিফাইড উদ্ভিদ, তারপরে দেখো 3 নম্বর লাইনে সাধারণত কতগুলো রিক্সা থ্যালাস একত্রে গোলাপের পাপড়ির মতো গোলাকার চক্র করে অবস্থান করে। এই অবস্থাকে রোজেট বলে, মানে যে ফুলের মতো, গোলাপ ফুলের মতো, তাই আর কি। এই যে এখানে দেখছো যে গোলাকার ভাবে একসাথে আছে, এটাই রোজেট। এবার দেখো রিক্সার অভ্যন্তরীণ গঠন। প্রস্তুতিতে রিক্সা থ্যালাসকে 3টি অঞ্চলে বিভক্ত দেখা যায়। 3টি অঞ্চল কি কি? একটা হলো উপরের দিকে ক্লোরোপ্লাস্টযুক্ত ফটোসিনথেটিক বা আত্তীকরণ অঞ্চল, নিচের দিকে বর্ণহীন সঞ্চয় অঞ্চল, আর একটা হলো নিম্নতক। তো ফটোসিনথেটিক অঞ্চল বলতে যে ওই যে উপরের দিকে, একটু ছোট্ট করে হালকা করে আঁকবে, তোমাদের না আঁকলেও চলবে। মানে এদের একটা কোষের এরকম অবস্থা আছে,
দেখবে এরকম এই জিনিসটা হলো, এই জিনিসটাকে বলা হচ্ছে ফটোসিনথেটিক, লালগুলো মনে করো ফটোসিনথেটিক অঞ্চল, লালগুলো ফটোসিনথেটিক অঞ্চল, লালগুলো ফটোসিনথেটিক অঞ্চল, এই লালগুলো ফটোসিনথেটিক অঞ্চল। আর এর নিচে যেগুলো আছে, এই নিচে যেগুলো আছে এগুলো মনে করো সঞ্চয় অঞ্চল, এগুলো হচ্ছে সঞ্চয় অঞ্চল, এগুলো সঞ্চয় অঞ্চল। এভাবে সঞ্চয় অঞ্চল সঞ্চয় অঞ্চল, নিচের দিকে এসে সঞ্চয় অঞ্চলগুলো আবার কিছু রাইজয়েড তৈরি করতে, এখন সেটা হতে পারে এককোষী রাইজয়েড, সেটা এককোষী রাইজয়েড আবার আবার হলো অমসৃণ হতে পারে, আবার বহুকোষী রাইজয়েড, বহুকোষী রাইজয়েড এটা বহুকোষী, এটা হলো বহুকোষী রাইজয়েড। এখন এই যে এর ভিতরে খেয়াল করো, এর মধ্যে কিন্তু ফোটা ফোটা দাগ দিয়ে আছে, এগুলো হলো ফটোসিনথেটিক অঞ্চল, এই উপরের গুলো হলো ফটোসিনথেটিক অঞ্চল, এটা হলো সঞ্চয় অঞ্চল। কেন সঞ্চয় অঞ্চল? নিচের কোষগুলা রাইজয়েটের মাধ্যমে, নিচের কোষগুলা রাইজয়েটের মাধ্যমে কি করে, শরীর দ্রবণ পানি টেনে তুলে এখানে সঞ্চয় করে, আর উপরের দিকে এই সঞ্চয় উপাদানগুলাই কিন্তু ক্লোরোপ্লাস্টযুক্ত কোষে পাঠায়, কাঁচামালগুলো পাঠায়, তখন শর্করা তৈরি হয়, তখন কি হয়, শর্করা তৈরি হয়। তো এই জন্য হচ্ছে তিনটা অঞ্চলে ভাগ করা হয়েছে, একটা হলো নিম্নতক, একটা হলো সঞ্চয় অঞ্চল, আর একটা হলো ফটোসিনথেটিক অঞ্চল। এই হলো এটা সংক্ষেপে দেখালাম। হ্যাঁ, আচ্ছা এখন দেখো যে এখানে সঞ্চয় অঞ্চল থেকে কিছু এমসিকিউ আছে, যে সঞ্চয় অঞ্চল, এই অঞ্চলটি কয়েক সারি বর্ণহীন প্যারেনকামা কোষ দিয়ে গঠিত। সরাসরি সঞ্চয় অঞ্চলের দিকে, তার উপরের দিকে কিছু নাই। সঞ্চয় অঞ্চল হচ্ছে এই অঞ্চলটি কয়েক সারি বর্ণহীন প্যারেনকামা কোষ দ্বারা গঠিত, সাধারণত আন্তঃকোষীয় ভাগ বিবর্তিত হয়, এই সকল কোষে প্রচুর স্বেচ্ছার কণা সঞ্চিত থাকে। সঞ্চয় অঞ্চলে প্রচুর স্বেচ্ছার কণা সঞ্চিত থাকে। আর নিম্নতক, একসারি কোষ দিয়ে নিম্নতক গঠিত, নিম্নতক সুগঠিত, নিম্নতক থেকে বহু এককোষী রাইজয়েড, বহুকোষী শল্ক বা স্কেল নির্গত হয়। রাইজয়েড দুই ধরনের, মসৃণ আর অমসৃণ। এটুকু। হ্যাঁ, কিন্তু এখানে রূপান্তরিত হয়ে গেছে। দেখো এগুলো কিন্তু প্যারেনকামা রূপান্তরিত হয়ে, হ্যাঁ না স্কেল না, উপরে থেকে প্যারেনকামা এরকম, কিন্তু সাধারণত আন্তঃকোষীয় ভাগ থাকে না, মানে এটা চেঞ্জ হয়ে গেছে, এখানে আন্তঃকোষীয় ভাগটা বিবর্জিত হয়ে গেছে। সাধারণভাবে প্যারেনকামা কিন্তু গোল গোল হয়, তাই না, এবং তখন কিন্তু আন্তঃকোষীয় ভাগ থাকে, কিন্তু এখানে পরিবর্তন হয়ে গেছে, পরিবর্তন হয়ে এর মাঝে কোনো আন্তঃকোষীয় ভাগ নেই। দেখো এখানে বলেছে বর্ণহীন প্যারেনকামা কোষ দিয়ে গঠিত, সাধারণত আন্তঃকোষীয় ভাগ বিবর্জিত, মানে কি নিজেদেরকে রূপান্তরিত করে চেঞ্জ করে ফেলছে, আন্তঃকোষীয় ভাগ বন্ধ করে দিয়েছে। আচ্ছা তারপরে দেখো যে অঙ্গজ জনন, অঙ্গজ জননে আছে রাইজয়েডের অগ্রভাগে গিমা, গিমা মানে কাপ, গিমা বলতে এর বাংলা অর্থ কাপ, কাপ সদৃশ গঠন। রাইজয়েড অগ্রভাগে গিমা এবং থ্যালাসের উপর টিউবার, টিউবার যেমন আলু, স্ফীতি, টিউবার মানে স্ফীতি, জাতীয় উপবৃত্তির সৃষ্টি হতে পারে, সেখান থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়। রাইজয়েডের অগ্রভাগ থেকেও হতে পারে, থ্যালাসের উপর টিউবার জাতীয় উপবৃত্তির সৃষ্টি হতে পারে, এটা বলছে। এবার রিক্সা উদ্ভিদের গুরুত্বটা গুরুত্বপূর্ণ। মাটিতে জৈব পদার্থ সংযোজনে কিছুটা ভূমিকা পালন করে, পরিবেশ দূষণের সূচক হিসেবে কাজ করে। অর্থাৎ হলো পরিবেশ, যদি তুমি দেখো যে রিক্সা উদ্ভিদ একবারে হয়নি, মানে একটা জায়গাতে অনেক ধরনের গাছ হতে, কিন্তু রিক্সা গাছ তুমি দেখছো না, তাহলে বুঝে নিতে হবে পরিবেশ অনেক বেশি দূষণ হয়ে আছে, সেই জন্য রিক্সা হচ্ছে না। মানে পরিবেশ দূষণ হলে রিক্সা হয় না, তাই বলছে পরিবেশ দূষণের সূচক হিসেবে কাজ করে। ওটা দেখে বোঝা যাবে যে পরিবেশ কতটা দূষিত, এটা বোঝাচ্ছে। যে নানান ধরনের গাছ হয়েছে খোলামেলা জায়গায়, কিন্তু রিক্সা তুমি কোথাও দেখতে পাচ্ছ না, তাহলে বুঝতে হবে যে সব ধরনের গাছ হলো রিক্সা হয়নি, তার মানে
এখানে পরিবেশের দূষণ আছে অনেক বেশি। এটা হলো পরিবেশের দূষণ হয়েছে, এটার সূচক হিসেবে ভূমিকা রাখে এরা। এটা বলছি। পরিবেশ তো অনেক কারণেই নাম হতে পারে, মানে মরুভূমি কিন্তু আর কিছু জায়গায় না। হুম। এগুলো অনেক কারণ। না, এটা তো স্যাঁতসেঁতে জায়গাতেই হবে, হ্যাঁ? স্যাঁতসেঁতে জায়গাতে হবে। স্যাঁতসেঁতে জায়গাতে তুমি সব ধরনের উদ্ভিদই দেখছো। এখন ধরো এটা ঘর বাড়ি হয়েছে, এখানে তো হবেই না, তাই না? ঘর বাড়ি হয়েছে, শহরে তো কোনো গাছই হবে না। কিন্তু দেখা যাচ্ছে স্যাঁতসেঁতে জায়গা, পরিবেশ ওকে, কিন্তু হলো সব ধরনের গাছই হয়েছে, অনেক রকমের জঙ্গলের গাছ হয়েছে। জঙ্গলের গাছ কিন্তু কোনো যত্ন নেওয়া লাগে না, নেওয়া লাগে? যত্ন না নিলেই এমনিতেই কিন্তু খুব খুব তরতাজা হয়, তাই না? তো ওরকম জঙ্গলের গাছটা, সব ধরনের গাছ হচ্ছে কিন্তু রিক্সা হচ্ছে না, অথচ স্যাঁতসেঁতে জায়গা তাও হচ্ছে না। তখন বুঝতে হবে পরিবেশ দূষণ হয়ে আছে, এই জন্য এটা হচ্ছে না। এই আর পরিবেশ দূষণ না থাকলে অবশ্যই হতো, এটা বুঝাচ্ছে। টেরিডোফাইটাসকে এটা অবশ্য ছোট, তো আর তো বেশি নাই। আচ্ছা, টেরিডোফাইটাসকে পরের সপ্তাহে শেষ করব। এর পরের সপ্তাহে শেষ হলে তারপরে তোমাদের তারপরে সপ্তাহে পরীক্ষা হবে। হ্যাঁ, এটা কি মানে শেষ করে দিব নাকি? ও আচ্ছা, শেষ করে দেবো। হ্যাঁ, না এই অল্প কিছু করলে এরপরে দেখা যায় আধা ঘন্টা আবার শেষ, তাহলে থাক। অনেক